স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। লকডাউনের ষষ্ঠ দিনে প্রায় সবকিছুই সীমিত পরিসরে খোলা রাজধানীতে। চলাচলে সরকারি বিধিনিষেধ মানছেন না বেশিরভাগ মানুষ। গণপরিবহন সংশ্লিষ্টরাও উদাসীন। চালকরা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাচ্ছেন বললেও বাস্তব চিত্র আসলে একেবারে ভিন্ন। এদিকে লকডাউনের মধ্যে বিপণী বিতান খোলা, শপিং মলের সামনে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি থাকলেও মার্কেটের ভেতরে গতকালও ছিল ঢিলেঢালা ভাব। ক্রেতারা জানান, করোনা প্রকোপ থাকলেও ফের দোকান বন্ধ হওয়ার আশঙ্কায় আগে ভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন তারা। চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধের তোয়াক্কা করছেন না কেউই। সব জায়গায় নিয়ম ভাঙার প্রতিযোগিতা চলছে। দর্শক, চট্টগ্রামে মার্কেট খোলা হলেও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সরকারি কোনো সংস্থা মাঠে নেই। গণপরিবহনেও তদারকি হচ্ছে না তেমন একটা। আজকের পরিস্থিতি কেমন জানাতে নগরীর লালখান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, বিপণী বিতান আর গণপরিবহনের খবর জানতে চাই। কাল থেকে খুলে দেওয়া হয়েছে, কিন্তু বিধিনিষেধ আসলে কোথাও মানা হচ্ছে না। কারণ কি বলছেন সাধারণ মানুষ, আর প্রশাসন আসলে কি ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে? ধন্যবাদ তাবাসসুম। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রামের জিইসি মোড়ে। এখানে আপনি দেখবেন যে গণপরিবহন চলছে। যেটি বলা হয়েছিল যে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে গণপরিবহনগুলো চলে সেগুলো চলবে, কিন্তু আমরা যেটি দেখছি যে অন্যান্য উপজেলা থেকেও বাস যেগুলো আমরা বরাবর এই লকডাউন ছাড়া অবস্থায় চলাচল করতে দেখি, সেগুলো আপনি দেখবেন যে মাস্ক পরছেন, অনেকে মাস্ক গলায় ঝুলিয়ে রাখছেন এবং মানুষজন এই যে মাস্ক পরছেন না, এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের যে অভিযান, 6টি টিম অভিযান চালাচ্ছে, যে সেটি একেবারেই অপ্রতুল এবং বিভিন্ন জায়গায় খুবই অল্প সময়ের জন্য। আমরা যেটি দেখেছি গতকালও প্রায় 60,000 টাকার মতো জরিমানা করা হয়েছে বিভিন্ন স্থানে। তবে গণপরিবহনে যেটি আমরা দেখছি যে স্বাস্থ্যবিধি যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তারা হ্যান্ড স্যানিটাইজার বা গাড়ি স্যানিটাইজ করবেন যাত্রী নামার পরে, সে ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর মার্কেট দোকানপাট আপনি দেখবেন খোলা। এখানেও কিন্তু আমরা যেটি দেখছি যে ক্রেতা উপস্থিতি যেহেতু এখানে একটু কম দেখতে পাচ্ছি, কিন্তু যারা আসছেন, মনে করেন দোকানে যারা আছেন, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন। আপনি দেখুন মাস্ক ছাড়া বসে আছেন, ক্রেতার সাথে যোগাযোগ করছেন বা লেনদেন করছেন, এরকম অবস্থা আছে। আগে আমরা যেটি দেখতাম বিভিন্ন শপিং মল বা মার্কেটে যে জীবাণুনাশক চেম্বার ছিল বা স্যানিটাইজ করার মতো ব্যবস্থাপনা ছিল, সে ধরনেরও কিছু নেই। তো আগে গত বছর করোনা পরিস্থিতি যেই অবস্থায় ছিল এবং মানুষের যে প্রস্তুতি ছিল, যে সচেতনতা ছিল, এই সময়ে এই যে ঢিলেঢালা লকডাউন একটি আরোপ করা হয়েছে, মানুষজনও ঠিক সেইভাবে ঢিলেঢালা অবস্থায় চলছেন। তবে সামনে কি অবস্থা হয় বা সামনে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটি এই মানুষজনের স্বাস্থ্যবিধি মানার উপর নির্ভর করছে বলে চট্টগ্রামের জনস্বাস্থ্যবিদ যারা আছেন তারা বলছেন। তাবাসসুম, ফিরছি আপনার কাছে। জায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে লালখান বাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। সেখানকার করোনার স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে জানাতে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সাথে। 9টায় খোলার কথা থাকলেও আশুলিয়ার জিরাবো এলাকায় অনেক আগেই মার্কেট খুলে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল হওয়ায় সড়কে মানুষের উপস্থিতিও বেশি। এই মুহূর্তে সেখানকার বাস্তব অবস্থা জানাতে আমাদের সাথে সহকর্মী নাজমুল হুদা যুক্ত হচ্ছেন সরাসরি। নাজমুল, লকডাউনে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, আসলে কতটুকু পালন করা হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন যে আমি আশুলিয়া জিরাবো এলাকায় রয়েছি। এই এলাকায় আপনি সকাল ঠিক 7টার থেকেই কিন্তু এইখানকার দোকানপাটগুলি খুলে দেওয়া হয়েছে, যার কারণে অসংখ্য মানুষ কিন্তু সেখানে ভিড় করছে, কেনাকাটা করছে এবং যে করোনার যে প্রাদুর্ভাব ঠেকাতে যে লকডাউন দেওয়া হয়েছে 7 দিনের, সেই 7 দিনের যে লকডাউন কিন্তু মানছে না। অসংখ্য মানুষ কিন্তু সেখানে জড়ো হচ্ছে এবং সেখানে প্রচুর লোকজন জড়ো হচ্ছে। আমরা একটু আপনাদেরকে একটু
দেখাতে চাই যে দোকানপাটগুলি আসলে খোলা এবং বাচ্চারা সেখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু আসলে মাস্ক পরছে না, যার কারণে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে মানছেন না। এবং এই বিশেষ করে বাজারগুলিতে আপনার কোনো মনিটরিং হচ্ছে না, মনিটরিং না হওয়ার কারণে আসলে মূলত অনেক সমস্যা হচ্ছে এবং যার কারণে আসলে মূলত এই অঞ্চলের মানুষগুলি, আপনারা লকডাউনের মধ্যে কেন বাইরে ঘোরাফেরা করছেন, এত মানুষ কেন জড়ো হয়েছেন? আসলে তো আমরা দরকারে আসছি, আর এখানে যারা আছে তারাও দরকারে আসছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের দরকারে বের হলেও আমাদের এই স্বাস্থ্য সচেতনা এবং স্বাস্থ্য নিরাপত্তা বিষয়টা চিন্তা ভাবনা করে আমাদের আসলে বের হওয়া উচিত, কিন্তু কোনোভাবেই এটা করা যাচ্ছে না বা সবাই এটা মানছে না। অনেক অনেক ধন্যবাদ। যেমনটি উনি নিজেই স্বীকার করলেন যে আসলে স্বাস্থ্যবিধি তারা মানছে না, স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু আসলে মূলত তারা ঘোরাফেরা করছে। এই ছিল আমার কাছে আশুলিয়া জিরাপুর থেকে লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশুলিয়ার জিরাপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হুদা। ষষ্ঠ দিনের মতো লকডাউন চলছে, কতটুকু বিধিনিষেধ মানা হচ্ছে জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। প্রথমেই আমরা চলে যাব রাজধানী বাড্ডায়, সেখানে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, আপনাকে জানতে চাচ্ছি লকডাউনের কি আদৌ কোনো প্রভাব আছে কিনা, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, প্রশাসন কি আসলে কোনো ভূমিকা রাখছে? তাবাসসুম, যদি শর্ট করে বলি, একেবারেই কোনো ধরনের প্রভাব নেই এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের উদ্যোগ নেই এই লকডাউন বা মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়। কারণ যারা একেবারে আশপাশে দেখেন, একেবারেই সব দোকানপাট, স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা আসলে এখন পরিচালিত হচ্ছে, মানুষজন যাচ্ছেন। তবে রাস্তায় গণপরিবহনের সংখ্যা খানিকটা কম থাকার কারণে যানজটের এখন পর্যন্ত আসলে কোনো চিত্র আমরা দেখিনি। তবে একেবারে যদি বলি, দোকানপাট, বাজারঘাট একেবারে স্বাভাবিক প্রক্রিয়া সবকিছু চলছে। তবে পরিবর্তন শুধু একটাই, অনেক মানুষের মুখে এখন মাস্ক পরছেন। তবে দোকানগুলোর সামনে যে বলা হচ্ছিল যে জীবাণুনাশক টানেল থাকবে কিংবা তাপমাত্রার যে যন্ত্র থাকার কথা, সেগুলো আমরা কোথাও আসলে লক্ষ্য করিনি। এবং মানুষ যারা এসছেন স্বাভাবিকভাবে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের মুখে কোনো মাস্ক আমরা পাইনি এবং তারা বলছিলেন যে তাদের সেই মাস্ক কিনা বা সে পরিষ্কার করা, সেই সঙ্গে গরমের কারণে তারা সেই মাস্ক আসলে পড়তে খুব একটা উৎসাহিত নন। তবে সেই বলা হচ্ছিল বারবারই সিটি কর্পোরেশন থেকে নানান জায়গায় যে মাস্ক বাধ্যতামূলক করার জন্য যে উদ্যোগ বা যে অভিযান চালানোর কথা, সেই অভিযান এখন পর্যন্ত আসলে আমরা কোথাও লক্ষ্য করিনি। এবং আমরা চেষ্টা করেছিলাম কয়েকজন নির্বাহী হাকিমের সঙ্গে কথা বলবার জন্য। তারা বলছেন যে তারা নানান সময় নানান জায়গায় আসলে অভিযান পরিচালনা করেন, একেবারে এক্স্যাক্টলি যে কোন জায়গায় পরিচালনা করেন সেই বিষয়ে আসলে তারা এখন আমাদেরকে তথ্য দেননি। তবে মানুষ যেটা বলছেন যে তারা তাদের নিজেদের যে প্রতিদিনকার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা তারা ব্যাহত করতে চান না, কারণ তাদেরকে করোনা চাই তাদের জন্য অনেক বেশি জীবিকার তাগিদে তাদেরকে আসলে রাস্তায় বের হতে হচ্ছে। তাবাসসুম। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর মেরুলবাড্ডা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। আমরা এবার চলে যাব একটু মহাখালীতে, আছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আপনি নিশ্চয়ই শুনছিলেন, শাকিল বলছিল মেরুলবাড্ডা দেখে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে লকডাউন চলছে। মহাখালীর কি খবর? আর অভিযানের কথা কিছু বলছিলেন যে সেরকম ভাবে নজর পড়েনি, মহাখালীরও কি একই অবস্থা? তাবাসসুম, যেমনটি আমার সহকর্মী শাকিল বলছিলেন যে যেমনটি তিনি দেখেছেন যে লকডাউন যেটি চলছে সেটির আসলে এখন পর্যন্ত তেমনভাবে লক্ষ্য করা যায়নি। আসলে এখানেও একই অবস্থা। আমি যদি একটু দেখাই যে এখানে যে সমস্ত বাস রয়েছে, সেই বাসগুলোতে আসলে যেহেতু আজকে শনিবার, তার উপরে লকডাউনের ফলে অধিকাংশ মানুষই বাসা চলে গেছে, তাই আজকে যাত্রীর সংখ্যা অনেকটা কম। কিন্তু কিছু কিছু যেগুলো প্রাইভেট পরিবহন রয়েছে সেগুলোতে আমরা স্বাস্থ্যবিধি মানতে অনেকটা লক্ষ্য করলেও বিআরটিসির যেই বাসগুলো রয়েছে এগুলোতে আসলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো কি বলে চলার যেই ঝুঁকিটা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং স্বাস্থ্যবিধি অমান্য করেই কিন্তু এখানে যাত্রী তোলা হচ্ছে। এছাড়াও এখানে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা তাদের পক্ষ থেকে যতটুকু পারছেন
আমরা লক্ষ্য করেছি যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে, কিন্তু এখানে যারা বাস চালক এবং হেল্পার যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই সচেতনতার অনেকটাই অভাব আমরা লক্ষ্য করেছি। অধিকাংশ হেল্পার তারা কিন্তু মাস্ক পরেনি এবং মাস্ক ছাড়াই কিন্তু এই যাত্রীদের ডাকছে, এবং অতিরিক্ত যাত্রী নেওয়ার যে একটি প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এদের মধ্যে এখনও লক্ষ্য করা যাচ্ছে। তাদের যেটি ভাষ্য সেটা হচ্ছে যে যেহেতু হলো যাত্রী এখন কম, তাই প্রতিদিনের যেই আয়টা আগে হতো সেই আয় অনেকটাই কমে গেছে, এবং সেই আয় বৃদ্ধি করার জন্যই আসলে তারা এই কাজটি করছেন। এবং এখানে যে সমস্ত মানুষ আসছেন তাদের অধিকাংশ মাস্ক ব্যবহার করলেও বেশি আরও মানে কিছু কিছু মানুষ যাদের মধ্যে এখন পর্যন্ত সচেতনতার বালাইটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি, এবং যে লকডাউন, সেই লকডাউন কিন্তু এখন পর্যন্ত ওভাবে আসলে লক্ষ্য করা যায়নি যে লকডাউনটিকে স্বাস্থ্যবিধি মেনে যে মানুষ চলবে, সেই স্বাস্থ্যবিধি মেনে চলার এখন পর্যন্ত কিন্তু নজির এদের মধ্যে নেই। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। তাবাসসুম। জিকো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালীতে লকডাউনের সব খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা এবার একটু চলে যাব বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, আন্তর্জাতিক ফ্লাইটের চাপ কেমন দেখছেন বিমানবন্দরে? এছাড়া কোয়ারেন্টাইনে থাকার যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল কতটুকু পালন হচ্ছে, কর্তৃপক্ষ কতটুকু ভূমিকা পালন করছে সেক্ষেত্রে? তাবাসসুম, আমি আন্তর্জাতিক আগমন টার্মিনাল 2-এ আছি। আজকে সকাল থেকে এখানে বেশ কয়েকটি ফ্লাইট এসেছে এবং যাত্রীদের অনেক চাপই আমরা বলবো দেখতে পাচ্ছি। বিশেষ করে ওমান, সৌদি আরব, দুবাই এই সমস্ত দেশ থেকে এখানে বেশিরভাগ প্রবাসীরা এসেছে। বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী তারা এখানে এসেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তারা আসলে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন কিনা বা এই বিষয়ে কোনো নির্দেশনা তাদের আছে কিনা। বেশিরভাগই কিন্তু তাবাসসুম এই বিষয়ে জানেন না বা উত্তর দিয়েছেন তাদের এটি দরকার নেই, কারণ যে দেশ থেকে আসছেন সেই দেশে তাদের করোনার পরীক্ষা হয়েছে এবং এখানেও একটি পরীক্ষা হয়েছে, এই কথাটি তারা বলেছেন। তবে দু একজন আছেন যারা বলেছেন যে হ্যাঁ, নিজ দায়িত্বেই তারা হোম কোয়ারেন্টাইনে যাবেন 14 দিনে, সেটি আসলে নিজের পরিবারের জন্যই। তাবাসসুম, আমি আপনাকে দেখাতে চাই আন্তর্জাতিক আগমনের যেই টার্মিনাল 2-এর দরজাটি আছে সেখান থেকে অনেকগুলো ফ্লাইটের যাত্রীরাই কিন্তু এখনো পর্যন্ত এসেছেন। আমি যদি যাত্রীদের ভিড়টা আপনাকে দেখাতে চাই, কিছুক্ষণ আগে আসলে অনেক যাত্রী এখানে এসেছিলেন, আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করতে চাই। ভাই, আপনি কোন দেশ থেকে এসেছেন? ওমান থেকে। আপনার কি হোম কোয়ারেন্টাইনে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? নির্দেশনা দিয়েছে, ওরা বলছে যে বাসায় থাকতে হবে 14 দিন, এরকম বলছে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই এটা মানবেন বাসায় গিয়ে? অবশ্যই আমি আইন মানব, যার কারণে আমি বাংলাদেশের নাগরিক। আইন মানাটা সবচেয়ে বড় বিষয় মনে করি। তাবাসসুম, আপনি শুনছিলেন ওনার মতো অনেকেই বলেছেন যে যারা আসলে পরিবারের জন্য, দেশের জন্য তারা এটি মানবেন। আবার অনেকেই আছে এই বিষয়ে জানেন না আসলে কর্তৃপক্ষ কতখানি সব যাত্রীর ক্ষেত্রে আসলে তাদের নির্দেশনাগুলো দিচ্ছেন, সেটি আসলে এখন জানার বিষয়। তাবাসসুম, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এয়ারপোর্ট থেকে। মারুফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফা রহমান। 7 দিনের লকডাউন চলছে, আজ 6ষ্ঠ দিন। কতটুকু বিধিনিষেধ মানা হচ্ছে রাজধানীতে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। করোনাকালে হৃদরোগের ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের, তাই হৃদরোগীদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাদের। করোনা আক্রান্ত হলে হৃদরোগীদের দীর্ঘস্থায়ী সমস্যারও আশঙ্কা করছেন তারা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, করোনাকালে দেশে হৃদরোগে আক্রান্তদের মৃত্যু 22% বেড়েছে। আমেরিকান কলেজ অব কার্ডিওলজির রিপোর্ট অনুযায়ী সাধারণ মানুষের তুলনায় হৃদরোগে আক্রান্ত কোভিড রোগীর মৃত্যুহার অন্তত 8% বেশি। করোনা থেকে সেরে ওঠার পরও হৃদরোগীদের দীর্ঘস্থায়ী সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই। এজন্য হৃদরোগীদের করোনাকালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। করোনার ভিতরে হার্টের যে ডিজিজ গুলো, হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড যে প্রবলেম গুলো বেশি হচ্ছে, এটার কারণ হলো করোনা ভাইরাস সরাসরি হার্টকে আক্রমণ করে, হার্টের মাসেলকে আক্রমণ করে, রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়।
করোনা সংক্রমণের ভয়ে হৃদরোগের অনেক রোগী নিয়মিত চেকআপে হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছেন। এতে ঝুঁকিতে পড়ছেন অনেকে। তারা যেন কোনোভাবেই এই হার্ট অ্যাটাক নিয়ে বাসায় বসে না থাকে। যে করোনাকালীন সময় হার্ট অ্যাটাকের পেশেন্ট আসলে তারা একটা গ্রে জোনে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে সেখানে তারা ব্লাড থিনার, আইদার স্ট্রেপ্টোকাইনেজ অর টেনেক্টেপ্লেজ, এই দুটোর যে কোনো একটা দিয়েই তার জমাট রক্তটা ভেঙে দেওয়া হবে এবং ইতিমধ্যে তার কোভিড টেস্টটাও হয়ে যায়। গবেষণা বলছে বিশ্বে প্রতি বছর 1,80,00,000 মানুষ কার্ডিওভাস্কুলার রোগে মারা যান, আর বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে মারা যান 2,77,000 মানুষ। আমাদের এই উপমহাদেশের মানুষের যে জেনেটিক প্রিডিসপোজিশন আছে, যেমন আমাদের লোকেরা যারা পশ্চিমা দেশে বসবাস করছে, কানাডা, ইউরোপ এবং আমেরিকায় বসবাস করছে, তারা দেখা যায় যে ওখানে গিয়েও তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি ওই দেশের মানুষের চেয়ে অনেক গুণ বেশি। নিয়মিত শরীর চর্চা করা, সুষম খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, দুশ্চিন্তা না করা এবং সঠিক জীবন আচরণে থাকাকে হৃদরোগ থেকে বাঁচার অন্যতম উপায় বলে জানান বিশেষজ্ঞরা। আর করোনাকালে হৃদরোগীদের বিশেষভাবে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ তাদের। খাদ্যাভ্যাস, তারপরে হচ্ছে আপনার অলস বসে থাকা এবং একটু হাঁটাহাঁটি বা আমরা কম করে থাকি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সেটা আমরা কম করে থাকি। করোনা নিয়ন্ত্রণে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবারের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এর আগে পরিস্থিতি সামাল দিতে দেশের সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় 2 সপ্তাহের লকডাউনের সুপারিশ করে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনার সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন, যেখানে দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই অনেকটা স্বাভাবিক। খুলে গেছে দোকানপাট, শপিং মলও, চলছে গণপরিবহন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। এমন লকডাউনে তাই হু হু করে বাড়ছে সংক্রমণ। লম্বা হচ্ছে করোনার কাছে হার মানা মানুষের মৃত্যুর মিছিল। একদিনে সর্বোচ্চ 74 জনের মৃত্যু দেখেছে বাংলাদেশ। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন নতুন সংক্রমণ হচ্ছে গড়ে প্রায় 7,000। পরিস্থিতি সামাল দিতে দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় অন্তত 2 সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আমরা আসলে সর্বাত্মক যে লকডাউনের জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। আমরা বলেছিলাম ওই মুহূর্ত থেকে মানে আপনার এর মধ্যে যাতে কোনো রকমের আপনার গ্যাপ দেওয়া না হয়। গ্যাপ দেওয়া হলে যখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মুভ করে যায়, তো সেই জন্য তাৎক্ষণিকভাবে যে আপনার কঠোরতার সাথে যে লকডাউন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ইঙ্গিত দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, 14 এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার, যেখানে জরুরি সেবা ছাড়া গণপরিবহন ও কারখানা কিছুই খোলা থাকবে না। 14 তারিখ থেকে আমরা 20 তারিখ পর্যন্ত এক সপ্তাহের জন্য একটা কঠোর লকডাউনের একটি ব্যবস্থা, পরিপূর্ণ কমপ্লিট লকডাউন। কঠোর লকডাউনের ভিতরে কোনো অফিস আদালত খোলা থাকবে না এবং সেখানে শুধু জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। আমরা চাইবো যে এক সপ্তাহ মানুষজন একদম ঘরে থাকবে। গেল 5 এপ্রিল ভোর 6টা থেকে 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত সারা দেশের শপিং মল, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে বিশ্ব করোনা পরিস্থিতি। সারা বিশ্বে ব্যাপক হারে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। 24 ঘন্টায় আরও 7,70,000 আক্রান্ত ও 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 13,52,00,000 আর 29,27,000 ছাড়িয়েছে প্রাণহানির সংখ্যা।
চলতি সপ্তাহেই টানা চতুর্থ দিনের মতো সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড করেছে ভারত। একদিনে 1,44,000-এর বেশি আক্রান্ত ও 773 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এদিকে ব্রাজিলে একদিনে প্রায় 90,000 আক্রান্ত ও 3,647 জনের মৃত্যু হয়েছে। আর 24 ঘন্টায় 82,000-এর বেশি সংক্রমণ ও 897 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। ভারতে দেখা দিয়েছে টিকার সংকট। এরই মাঝে টিকা রপ্তানি বন্ধ চেয়ে মোদীকে চিঠি দিয়েছে রাহুল গান্ধী। নিউজ 24 সকাল 10টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় বয়ে যেতে পারে কালবৈশাখী। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চল সহ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, খুলনা ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজারহাটে 19 মিলিমিটার। এছাড়া টাঙ্গাইলে 3, নিকলিতে 12, ময়মনসিংহে 15, নেত্রকোনায় 5, সিলেটে 2, শ্রীমঙ্গলে 13, রাজশাহীতে 2, বগুড়ায় 4, বদলগাছিতে 5, দিনাজপুরে 7, নেতুলিয়ায় 1 ও ডিমলায় 3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চিপ স্বল্পতার কারণে একের পর এক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন। জেনারেল মোটরস, জিএম, ফোর্ড মোটরস সহ বৈশ্বিক গাড়ি জায়ান্টগুলো আগে থেকে উৎপাদন সাময়িক বন্ধ ও কমিয়ে আনার ঘোষণা দিয়েছিল। এবার উত্তর আমেরিকায় গাড়ি উৎপাদন আরও কমানোর ঘোষণা দিল জিএম ও ফোর্ড। মার্কিন গাড়ি শিল্প গ্রুপ গেল সপ্তাহে চিপ স্বল্পতার বিষয়ে সহায়তার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গ্রুপটি সতর্ক করেছিল, এই সংকটের কারণে চলতি বছর প্রায় 13 লাখ যানবাহন কম উৎপাদন হতে পারে এবং আরও 6 মাস উৎপাদন ব্যাহত হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে অন্তত $5,000 কোটি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ। আজ সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। 5 জেলার 44টি আসনে ভোট চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। আজই সবচেয়ে বেশি তারকা প্রার্থী লড়ছেন। ভোট নেওয়া হচ্ছে 15,940টি কেন্দ্রে। 44টি নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে 144 ধারা জারি করা হয়েছে। এরই মাঝে বেশ কয়েকটি এলাকা থেকে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। এ দফার ভোট নিয়ে আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। ভোটে বুথে থাকছে মোট 793 কোম্পানি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ মোট 41টি আসনে প্রার্থীদের ভাগ্য পরীক্ষা এই দফায়। ভাগ্য পরীক্ষা হবে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, অঞ্জনা বসুদের মতো হেভি ওয়েট প্রার্থীর। প্রতি দফার মতো ভোটারদের উদ্বুদ্ধ করতে বাংলায় টুইট করেছেন নরেন্দ্র মোদী। এদিকে ভোটের দিনে রাজ্যে 2টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথম জনসভাটি করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে, আর দ্বিতীয় সভা রয়েছে নদিয়ার কৃষ্ণনগরে। ভারতের সমুদ্র সীমার বিশেষ অর্থনৈতিক জোনে অনুমতি না নিয়েই প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর। পরিচালনা করেছে ফ্রিডম অব নেভিগেশন নামে অভিযান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারত সরকার বলছে এই ঘটনা তাদের সমুদ্র সুরক্ষা নীতির লঙ্ঘন করা হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে নয়াদিল্লির উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনে। গেল বুধবার ভারতের লক্ষদ্বীপ থেকে আনুমানিক 130 নটিক্যাল মাইল পশ্চিমে ভারতীয় সমুদ্র সীমায় বিশেষ অর্থনৈতিক জোনের ভেতরে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর জন পল জোন্স। এ সময় ফ্রিডম অব নেভিগেশন নামে অভিযান পরিচালনা করা হয়।
মিশরে বালি খুঁড়ে ৩,০০০ বছর আগের একটি হারিয়ে যাওয়া পুরাতন নগরীর সন্ধান পাওয়া গেছে, যেখানে ফারাওরা বসবাস করতেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিকরা একে তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে মনে করছেন। এটি মিশরে আবিষ্কার হওয়ার সবথেকে বড় পুরাতন নগরী, যেটি আতেন নামে পরিচিত। 2020 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় এই নগরীর খনন কাজ। ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপের আমলে এই নগরীর গোড়াপত্তন হয় বলে মনে করা হচ্ছে। সংবাদ এখন এ পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।